আচ্ছা, যদি আমাদের ভারত এবং বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে কি হবে? কে জিতবে? হ্যাঁ? ভারত তো অনেক বড় একটা দেশ, বাংলাদেশ তো খুবই ছোট একটা দেশ। যদি ২ টা দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে কে জিতবে? আর কে হারবে? রিসেন্টলি এসে ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু আগের মতো সম্পর্ক নেই। ঠিক আছে? এটা কিন্তু আমরা কমবেশ সবাই জানি। তো এই অবস্থায় যে বর্তমানে যে পরিস্থিতি চলছে, এখন যদি এই ২ টা দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে কে জিতবে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন শো উইথ রুবাইত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, আর ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনাম হচ্ছে ২০২৫ সালে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে কি ঘটবে? ভারত কেন বাংলাদেশকে ভয় পায়? আসলে কি ভয় পায়? আর ২ টা দেশ যুদ্ধ লাগলে কি হতে পারে? আজকে সেটাই জানবো ভিউয়ার্স। তো আর দেরি করছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং বিস্তারিত জেনে আসি। লেটস স্টার্ট ইট। বন্ধুরা, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আর ভারতীয় অনেক মিডিয়াতে মাঝে মধ্যেই দেখা যায় তারা খবর প্রকাশ করে তারা মাত্র একদিনের মধ্যেই পুরো বাংলাদেশ দখল করে ফেলবে। এমনকি তারা বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে আলাদা করে নেবে। এখন প্রশ্ন হলো, ভারত কি চাইলেই বাংলাদেশকে দখল করে নিতে পারবে? বাংলাদেশের সামরিক সক্ষমতা কেমন, বা বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী? এবং ২০২৫ সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে কি ঘটবে? বাংলাদেশ কি পারবে ভারতকে মোকাবেলা করতে? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। এই ভিডিওটিতে ভারত ও বাংলাদেশের সামরিক সক্ষমতা একদম নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং ভারতীয় বিমান বাহিনী ব্যাপক শক্তিশালী। আপনারা হয়তো জানেন যে ভারতীয় বিমান বাহিনীতে রাফেলের মতো উন্নত ফাইটার জেট রয়েছে। ভারতীয় বিমান বাহিনীতে ৩৬টি রাফেল যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ভারতীয় বিমান বাহিনীকে করেছে আরও বেশি শক্তিশালী। আর এই রাফেল যুদ্ধবিমানই ভারতের সবথেকে উন্নত ফাইটার জেট। যদিও কিছুদিন আগে যখন পাকিস্তানের সাথে ভারতের আকাশযুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু ৩টি ভারতীয় রাফেলকে শুটডাউন করেছিল পাকিস্তান। চীনের তৈরি জে-10C ফাইটার জেট তখন সারা পৃথিবী জুড়ে আলোচনায় আসে। যদিও ভারত স্বীকার করছিল না যে তাদের রাফেল হারিয়েছে, কিন্তু রাফেল প্রস্তুতকারক দেশ ফ্রান্সই স্বীকার করেছিল তাদের রাফেল যুদ্ধবিমান হারিয়েছে ভারত। এবং ফ্রান্স এটাও দাবি করে যে মূলত পাইলটের ভুলের কারণেই রাফেল যুদ্ধবিমান হারাতে হয়েছে। ভারতের হাতে রাফেল ছাড়াও আরও অনেক অত্যাধুনিক ফাইটার জেট রয়েছে। ভারতের হাতে টোটাল এয়ারক্রাফট আছে ২,২২৯টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে মাত্র ৫১৩টি। রাফেল ছাড়াও ভারতের হাতে সুখোই 30 MKI, তেজাস, মিগ-29, মিরাজ ২০০০ এবং মিগ-21 এর মতো ফাইটার জেট রয়েছে। যদিও এগুলো অনেক পুরনো ফাইটার জেট, তারপরও ভারত এগুলোকে রিপ্লেস করেনি। বলা যায় যে ভারত এখনও ব্রিটিশ আমলের ফাইটার জেট ব্যবহার করে। এবার আমরা বাংলাদেশ এয়ারফোর্স সম্পর্কে জানব। বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে উন্নত ফাইটার জেট হলো মিগ-29, যেটা সোভিয়েত ইউনিয়নের তৈরি। মিগ-29 ডবল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট হলেও এগুলো সোভিয়েত আমলের তৈরি এবং এগুলো বেশ পুরনো একটি ফাইটার জেট। বাংলাদেশের হাতে টোটাল 8টির মতো মিগ-29 ফাইটার জেট রয়েছে, আর এগুলো 4th জেনারেশনের ফাইটার জেট। বর্তমানে বাংলাদেশের হাতে 8টি মিগ-29-এর মধ্যে 2টি নষ্ট এবং বাকি 6টি ঠিক আছে। মিগ-29 ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে চেন্ডু F7 রয়েছে আরও 36টি। যদিও এই ফাইটার জেটগুলো 60-এর দশকের, তারপরও এখনও কিন্তু বাংলাদেশ এই ধরনের ফাইটার জেট অপারেট করে থাকে। এই তো কিছুদিন আগে মাইলস্টোন স্কুলের উপরে বাংলাদেশের একটি F7 BGI মডেলের ফাইটার জেট ক্র্যাশ করে। যদিও সেটি প্রশিক্ষণ মডেলের ছিল, তারপরও কিন্তু অনেক পুরনো হওয়ার কারণে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। আমরা যদি এবার বিমান সক্ষমতার কথা বলি ভারত ও বাংলাদেশের মধ্যে, তাহলে ভারতের চেয়ে 100 বছর পিছিয়ে আছে বাংলাদেশ। আকাশযুদ্ধে বাংলাদেশ কখনোই ভারতের সাথে টিকতে পারবে না, কিন্তু শুধুমাত্র বিমান বাহিনী দিয়ে কখনোই একটি দেশের ভূখণ্ড দখল করা সম্ভব নয়। হ্যাঁ, এটা সত্যি, শুধু বিমান বাহিনী দিয়ে কিন্তু একটা দেশের ভূখণ্ড দখল করা সম্ভব নয়। তো এখানে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ খুবই পিছিয়ে আছে বিমান বাহিনীর দিক থেকে, আর যেটা কিন্তু আসলে বাংলাদেশের নিরাপত্তাকে খুবই হুমকির মুখে ফেলতে এবং ফেলছেও। তো সেই জায়গা থেকে বিমান বাহিনীকে উন্নত করা ছাড়া বিকল্প কিন্তু আর কোনো রাস্তা নেই। রিসেন্টলি আমি শুনেছি বাংলাদেশ বিভিন্ন ধরনের পাওয়ারফুল যুদ্ধ বিমান ক্রয় করছে বিভিন্ন দেশ থেকে। তো ভিউয়ার্স, সত্যি রিসেন্টলি এসে বাংলাদেশের যদি এই বিমান বাহিনীর মধ্যে আপগ্রেড না আসে তাহলে খুবই বিপজ্জনক একটা অবস্থা হতে পারে সামনে।
তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। হয়তো ভারত বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে পারবে, কিন্তু কোনো এলাকা দখল করতে পারবে না। আর কোনো এলাকা দখল করতে হলে প্রয়োজন হবে সেনাবাহিনীর। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে তুলনা করব। বন্ধুরা, পদাতিক বাহিনী বা সেনাবাহিনীর কথা বললে ভারতের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে এবং বিশ্বের 56টি দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে। এবং ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা অনেক দুর্বল। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নেই বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবেলা করার। সামান্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতেই মাঝে মধ্যে মার খায় ভারতীয় বর্ডার গার্ড। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল 14,55,550 জন অ্যাক্টিভ সৈন্য রয়েছে, যা চীনের পরে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। যদিও ভারতীয় সেনাবাহিনী সংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয়তম, কিন্তু দক্ষতার দিক থেকে 100তম অবস্থানেও নেই। আপনারা হয়তো জানেন যে ভারতীয় সেনাবাহিনী একটি নেশাগ্রস্ত সেনাবাহিনী। তারা সবসময় মদ খায়। যদি কখনো ভারত পাকিস্তান যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয়, তখনই কিন্তু ভারতীয় সেনাবাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যায়। আজ পর্যন্ত কোনো যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে পারেনি ভারতীয় সেনাবাহিনী। এমনকি বাংলাদেশের সাথেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত। 2001 সালে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে যুদ্ধে জড়িয়েছিল ভারতীয় বর্ডার গার্ড। সেটা ঘটেছিল 2001 সালে এবং সেটা বড়াইমারি যুদ্ধ নামে পরিচিত। সেখানেও কিন্তু ভারতের ব্যাপক পরাজয় ঘটেছিল বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সৈন্য সংখ্যা 2,10,000 এবং প্যারামিলিটারি সৈন্য সংখ্যা প্রায় 68 লক্ষ, যেটি পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,201টি। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মাত্র 620টি। আর পদাতিক বাহিনীর ক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্ক ছাড়া যুদ্ধ অসম্পূর্ণ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের চেয়ে তো ভারতের হাতে বেশি সংখ্যক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, সেহেতু হয়তো ভারত যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকবে। এর উত্তর হলো না, কারণ ভারতীয় সেনাবাহিনীতে যতগুলো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তার সবচেয়ে বেশি অংশ মোতায়েন করা থাকে চীনের বর্ডারে এবং বাকিগুলো মোতায়েন করা থাকে পাকিস্তান বর্ডারে। ফলে বাংলাদেশের বর্ডারে তেমন কোনো যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন থাকে না। ফলে বাংলাদেশের সাথে এটা কিন্তু একদমই সত্যি কথা, বিষয়টা ভেবে দেখিনি। সেটা হচ্ছে, দেখুন, ভারত কিন্তু বিশাল দেশ, তো সেই জায়গা থেকে যদি যুদ্ধ ট্যাঙ্ক বলতে পারেন, সেই যুদ্ধ ট্যাঙ্ক যদি সবগুলোকে বাংলাদেশের মধ্যে পাঠানো আসলে সম্ভব নয়, তারপরে বলছি যদি পাঠানো হয় তাহলে ভারতের নিরাপত্তার মধ্যে কিন্তু ঝুঁকি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি, বাংলাদেশের মধ্যে সব যুদ্ধ ট্যাঙ্ক পাঠানো পসিবল না। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। যুদ্ধ লাগলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না। এছাড়া ভারতীয় সেনাবাহিনী মূর্খ একটি সেনাবাহিনী, তারা গরুর গোমূত্র পান করে থাকে। তবে সেটা যাই হোক, ভারতীয় সেনাবাহিনী অনেক অদক্ষ। তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না। যদিও এই যুদ্ধটি অনেক দীর্ঘ হবে, তারপর আমি এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই যুদ্ধে বাংলাদেশেরই জয় হবে। বন্ধুরা, এবার আমরা জানবো এই দুই দেশের নৌবাহিনী সম্পর্কে। বন্ধুরা, ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম শক্তিশালী নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী। পৃথিবীর মধ্যে 30তম অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী। ভারতের পরে বাংলাদেশ নৌবাহিনী সবচেয়ে শক্তিশালী। এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য যুদ্ধজাহাজ রয়েছে এবং নতুন করে আরও 6টি ফ্রিগেট যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে। এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে নতুন করে আরও 4টি সাবমেরিন যুক্ত হতে চলেছে। অর্থাৎ নৌবাহিনীর ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জ ছুটতে পারে বাংলাদেশ নৌবাহিনী। ভারতের হাতে যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি রয়েছে সেটি মূলত সোভিয়েত আমলের। সে সময় রাশিয়ার ফেলে দেওয়া পুরনো এয়ারক্রাফট ক্যারিয়ারটি কিনে নিয়েছিল ভারত এবং সেটিকে মডিফাই করে আজকে ভারত নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে। যদিও এটি সাইজে অনেক ছোট, তারপরও ভারত দাবি করে যে এটি নাকি এশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার। এয়ারক্রাফট ক্যারিয়ার ছাড়াও ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 293টি। এর মধ্যে ডিস্ট্রয়ার্স রয়েছে 13টি, ফ্রিগেট রয়েছে 14টি, করভেট রয়েছে 18টি এবং সাবমেরিন রয়েছে 18টি এবং পেট্রোল ভেসেলস রয়েছে 135টি। কিন্তু ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম মাইন ওয়ারফেয়ার নেই। ফলে যুদ্ধের সময় ভারতকে অন্যান্য দেশের কাছ থেকে মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ ভাড়া করে নিয়ে আসতে হবে। এবার যদি আমরা বাংলাদেশ নৌবাহিনীর কথা বলি, তাহলে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল 118টির মতো যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি।
আর এই মাইন ওয়ারফেয়ারের সক্ষমতায় বাংলাদেশ ভারতের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে। যুদ্ধক্ষেত্রে মাইন পরিষ্কার করার ক্ষেত্রে বাংলাদেশের মাইন ওয়ারফেয়ারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে ভারত যদি কখনও নেভাল মাইন বিছিয়ে বাংলাদেশকে নৌবলক দেওয়ার চেষ্টা করে, সেগুলোকে খুব সহজেই পরিষ্কার করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী। ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ। যদিও বাংলাদেশ নৌবাহিনী ভারতের চেয়ে অনেক দুর্বল, তারপরও ভারত কিন্তু তাদের পুরো শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, কারণ তাদের বেশিরভাগ শক্তি পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ব্যবহার করতেই শেষ হয়ে যায়। আর বাংলাদেশের জনগণ ব্যাপক সাহসী। যদি কখনো ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে, তাহলে হয়তো বাংলাদেশ ভারতের বেশ কিছু অঞ্চল দখল করে নেবে। বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স ও কলকাতা দখল করে নেবে বাংলাদেশের জনগণ। কারণ বাংলাদেশের জনগণ যদি একবার ক্ষেপে যায়, তাহলে ভারতের বাপেরও সক্ষমতা নেই বাংলাদেশকে দখল করা, উল্টো ভারতই দখল হয়ে যাবে। বন্ধুরা, ভারতের সাথে যদি বাংলাদেশের সত্যি সত্যি যুদ্ধ লেগে যায়, তাহলে আপনিও যুদ্ধে নামবেন কিনা, বা গাজিয়াতুল হিন্দ শুরু হলে আপনিও ইসলামের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবেন কিনা, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা সত্যি, ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে ভারত সর্বোচ্চ শক্তি বাংলাদেশের উপর প্রয়োগ করতে পারবে না। ইটস নট পসিবল ফর পাকিস্তান, চীন। হ্যাঁ, কারণ চীন এবং পাকিস্তানের বর্ডারে কিন্তু ব্যাপক শক্তি সব সময় রাখতে হয় আমাদের ভারতের, এটা আশা করি সবাই জানেন। তো বাংলাদেশে কিন্তু এই জায়গা থেকে একটা প্লাস পয়েন্ট রয়ে গিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এবং বাংলাদেশ সব দিক থেকেও মানে সামরিক সব দিক থেকে ভারতের থেকে পিছিয়ে থাকলেও ভারত কিন্তু বাংলাদেশের উপর সব ধরনের সব শক্তি কিন্তু প্রয়োগ করতে পারবে না। এটা আসলে সম্ভব না। তো যাই হোক ভিউয়ার্স, ব্যক্তিগতভাবে কখনই আমি যুদ্ধ কামনা করি না, কারণ যুদ্ধ সবসময় সাধারণ মানুষের খুবই ক্ষতি সাধন করে। হ্যাঁ, ঠিক আছে, যুদ্ধ কখনো ভালো দিক বয়ে আনে না, সবসময় ক্ষতিই করে। যুদ্ধ দ্বারা কখনো ভালো কিছু হয় না। তো সবশেষ একটাই কথা বলতে চাই, আমি যে বন্ধুত্ব, আমি যে ভালো কিছু, তো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে সবসময় ভালো কিছুই হয়, খারাপ কিছু যাতে না হয়, এবং খারাপ কিছু যাতে বিলীন হয়ে যায়। তো বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে সম্পর্কটা অতীতে ছিল, সেটা নষ্ট হয়েছে কেন, কি কারণে, সেটা সম্পর্কে একটু ডিটেলস বলি। এখানে বাংলাদেশের কোনো দোষ নেই, ঠিক আছে, সবটা দোষ আর বলছি না। যাই হোক, তো এই বিষয়টা কিন্তু আসলেই ভালো নয়। বাংলাদেশ স্বাধীন দেশ, খুবই শান্ত একটা দেশ, খুবই ভালোভাবে থাকে, এবং বাংলাদেশ দ্বারা কখনো কোনো সমস্যা সৃষ্টি হয় না। শুধুমাত্র ভারতের নিজস্ব লাভ এবং বাংলাদেশের উপর কর্তৃত্ব চালানোর যেই অভ্যাসটা, সেটা আসলে ঠিক নয়। বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের মতো থাকবে, এবং বাংলাদেশের মধ্যে অতীত যেই সরকার ছিলেন, তিনিও কিন্তু ভারতের মতপুষ্ট ছিলেন। তো এই জায়গাটা থেকে কিন্তু আসলে কি বলবো, নিজ দেশ, ঠিক আছে, তিনি সরকার হিসেবে নিজ দেশকে অবশ্যই তো তিনি ভালো রাখার চেষ্টা করবেন। তিনি কেন অন্য দেশের কথাই চলবে? আসলে এই বিষয়টা আমার মাথায় ঢুকে না, আসলে কি বলবো আর। তো যাই হোক ভিউয়ার্স, লাস্ট একটা বিষয় বলতে চাই, যদি কখনো যুদ্ধ লেগে যায়, তাহলে কে হারলো কে জিতলো সেটা তো পরে দেখা যাবে, কিন্তু দুই দেশের ব্যাপক ক্ষতি হবে। এবং বাংলাদেশ হচ্ছে নদীপ্রবণ দেশ, এবং বাংলাদেশের কাছে অনেক প্লাস পয়েন্ট রয়েছে। ভারত যদি বাংলাদেশের সঙ্গে জড়ায়, চীন এবং পাকিস্তান এই শত্রুটাকে কাজে লাগিয়ে আমাদের ভারতের অর্ধেক সীমানায় দখল করে নিয়ে যাবে। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা, এবং বাংলাদেশকে ব্যাপক পরিমাণে সাহায্য করবে চীন এবং পাকিস্তান, এবং বাংলাদেশের উপর সর্বোচ্চ শক্তিও কিন্তু প্রয়োগ করতে পারবে না ভারত। তো সেই জায়গা থেকে কিন্তু কি বলবো, ভারতের ক্ষতিটাই বেশি হবে। তো ভিউয়ার্সগণ, আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে আজকে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তো বিদায় নিচ্ছি এখানে ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।